কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে। মুন্সিয়ারি স্থানীয় ভাষায় যার অর্থ হলো বরফের দেশ। পাহাড়ি আবেগ, পাহাড়ি ভালোবাসা আর পাহাড়ে শান্তিময় কটা দিন জীবন কাটানোর ঠিকানাই মুন্সিয়ারি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফিট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই পাহাড়ে ঘেরা ঘন সবুজের ফাঁকে নীরব সৌন্দর্য আর পাখিদের সুরেলা কণ্ঠ বারে বারে নিজেকে হারিয়ে ফেলার সেরা ঠিকানা। হিমালয়ের গভীরে নন্দাদেবী বেস ক্যাম্প সহ রালম ও নীলাম গ্লেসিয়ার ট্রেকিংও শুরু হয় এখান থেকে। তবে মুন্সিয়ারিতে সাধারণ পর্যটকের কাছে কিন্তু খালিয়াটপ এক বিশেষ আকর্ষণীয় স্থান, যা একদিনেই ঘুরে আসা সম্ভব। আর তাই কবিগুরুর ভাষায় ভেসে যাওয়া মেঘে লিখে দিলাম আমাদের হারিয়ে যাওয়ার ইচ্ছেটা। সময় এখন 8:30। চলে এসেছি আমাদের আজকের মেন ডেস্টিনেশন মুন্সিয়ারির পান্ডে লজে। এখানে আমাদের রুম রেন্ট পড়লো পার নাইট 2000 করে। আমি নিচে নাম্বার দিয়ে রাখছি, তোমাদের যদি মনে হয় বুক করে চলে আসতে পারো। চলো তোমাদেরকে আগে রুম ট্যুরটা দিয়ে নিই। অসাধারণ রুমগুলো, আর সব থেকে ভালো রুমগুলো, যেটা মানে সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে আমার একদম ঠিক এই দিক ঘুরলেই পঞ্চচল্লি। এখন মেঘে ঢাকা, তবে আশা করছি কালকে সকালে একটা অসাধারণ ভিউ পাবো। আর ঠিক পিছন দিকে আছে মার্কেট, খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। চলো তোমাদের রুম ট্যুরটা দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 301। জাস্ট রুমে ব্যাগগুলো কোনোভাবে রেখে গেছে, আমি এখনো গোছানোর সময় পাইনি, তো সেইভাবেই তোমাদেরকে রুম ট্যুরটা দিচ্ছি। এই হচ্ছে রুম, এই দুদিকে পুরো গ্লাস ওয়াল, এই যে একদম মানে ঘরে বসেই সোজা দেখতে পাবে পঞ্চচল্লি। দিকে আছে, এইদিকেও গ্লাস ওয়াল, এইদিকে আছে তোমার মার্কেট ভিউ, সামনেই আছে বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে বাথরুম আছে। আর এখানে আছে একটা সুন্দর বেসিন ক্যাবিনেট। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, বেশ পরিষ্কার বাথরুম, এবং 24 ঘন্টায় গিজারের ফেসিলিটি কিন্তু তোমরা পাবে। সময় এখন 10:20। এখন চলেছি আমরা রেস্টুরেন্টে। অর্ডার দিয়েছিলাম এখানকার ফেমাস মাটন আর চিকেন, দুটোই অর্ডার করেছে। তার সাথে কেউ কেউ ভাত নিয়েছে আর কেউ কেউ নিয়েছে রুটি। তো সেই ফেমাস রান্নাটা কতটা ভালো সেটাই এবার দেখার পালা। আমরা নিয়েছিলাম এখানকার স্পেশাল মাটন, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ভাত আর এই মাটনের ঝোলটা খেতে দারুণ লেগেছে। তোর কেমন লেগেছে? আমারও ভালোই লেগেছে। মাটনের পিসগুলো একটু ছোটো লাগলো, বাট ঠিক আছে, খেতে ভালো, টেস্ট ভালো। স্পেশাল মাটন শুনলাম তাই নিলাম আমরা, তো আমার খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। ঠিক আছে, চিকেনের টিম চিকেন ভালো, কোয়ালিটি ভালো, সেদ্ধ হয়েছে। রুটির সাথে যে কষা ভাবটা দরকার ছিল সেটা নেই, তার বদলে একটু ঝোল। এটা রুটির সাথে থেকে বেশি ভাতের সাথে বেশি ভালো লাগবে খেতে। রাত 12টা বাজে আর এখন নাইট ফটোগ্রাফি করার চেষ্টা করছি, কারণ এখান থেকে পঞ্চচল্লি দারুণ দেখা যাচ্ছে। গুড মর্নিং সকলকে। ঘড়িতে এখন বাজে 5:30। আমরা এখন আমাদের পান্ডে লজের হোটেলের রুমে বসে আছি এবং বসে বসে অপূর্ব পঞ্চচল্লি দর্শন করছি। সানরাইজের জন্য ওয়েট করছি এবং কোন রকম ঠান্ডা উপভোগ না করে রুমে বসেই সেটা দেখব। মুন্সিয়ারির প্রধান আকর্ষণ হলো এই পঞ্চচল্লি, যা কুমায়ুন অঞ্চলের শেষ প্রান্তে দারমা উপত্যকার দুক্তু গ্রামের কাছে অবস্থিত।
এই পঞ্চচল্লী নামের অর্থ হচ্ছে 5টি চুলা। কথিত আছে পাণ্ডবরা স্বর্গে আরোহণের আগে এই শৃঙ্গগুলিতেই তাদের জন্য শেষ খাবার রান্না করেছিলেন দ্রৌপদী, আর সেই থেকেই এই 5টি তুষারাবৃত হিমালয় শৃঙ্গের সমষ্টি অর্থাৎ পঞ্চচল্লী নাম হয়। আগুন রঙে রাঙা এই পঞ্চচল্লী দেখার জন্যই বহু পর্যটকের ভিড় জমে মুন্সিয়ারিতে। এই শৃঙ্গগুলির উচ্চতা 6334 মিটার থেকে 6904 মিটার পর্যন্ত। ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা রুটি, তরকারি আর ডিম সেদ্ধ অর্ডার করেছিলাম, চলে এসেছে। এখন খাবার পালা, খেয়ে দে রেডি হয়ে বেরোবো আমাদের আজকে সাইট সিন দেখতে। এই পান্ডে লজের প্রত্যেকটি রুমই ভীষণ ভালো, তবে স্পেশালি ভিউ রুমগুলো কিন্তু বেশ ভালো। একদম রুমে বসেই তোমরা চাক্ষুষ উপভোগ করতে পারবে পঞ্চচল্লীর অসাধারণ ভিউ। তবে নন ভিউ রুম থেকেও কিন্তু ভীষণ সুন্দর পঞ্চচল্লীর একটা ভিউ পাওয়া যায় ব্যালকনি থেকেই। আর এবার দেখাবো মুন্সিয়ারির বেস্ট রুম। শুধু রুম থেকেই নয়, বাথরুমে বসেও দেখা যায় পঞ্চচল্লী। এই যে হেলিকপ্টার টেক অফ করছে। তোমরাও চাইলে হালদোয়ানি থেকে ডিরেক্টলি মুন্সিয়ারি চলে আসতে পারবে, তাও মাত্র 45 মিনিটে হেলিকপ্টারে চড়ে। ভাড়া 5000 টাকা। বুকিং ডিটেলস জানতে চাইলে নিচের ওয়েবসাইটে চেক করে নিও। ঘড়িতে এখন বাজে সকাল 10টা। মুন্সিয়ারির পান্ডে লজ থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? খালিয়া টপ ট্রেক করতে। হ্যাঁ, অনেকটা জার্নি করে সবাই একটু ক্লান্ত ছিল, কিন্তু একটু মনে হলো রি এনার্জাইজ করা উচিত, একটু নতুন একটা ভিগার ভাইটালিটি নিয়ে স্টার্ট করা উচিত এইটা। তো আমরা খালিয়া টপ ট্রেক করব। কি সবাই পারবো তো? একদম। একদম রোদ ঝলমলে আকাশ, আর তার সাথেই পাশে পাচ্ছি পঞ্চচল্লীর অসাধারণ একটা ভিউ। সব মিলিয়ে এনজয় করতে করতে আমরা সবাই এগিয়ে চলেছি ফুল এনার্জিতে খালিয়া টপ ট্রেকিং এর উদ্দেশ্যে। এই যে চলছে আমাদের এখানে রেজিস্ট্রেশন পর্ব। গ্রুপের একজনের ভোটার আইডি কার্ড দিয়েই কিন্তু এখানে রেজিস্ট্রেশন হবে। প্রত্যেকের ভোটার আইডি কার্ড লাগবে না, তবে গ্রুপের যে কোনো একজনের ভোটার আইডি কার্ড কিন্তু এখানে মাস্ট। লাঠি নিয়ে নিয়েছি, এখানে টিকিট কেটেও নিয়েছি। এখানে পার পার্সন টিকিট হচ্ছে 50 টাকা, আর লাঠির জন্য লাগলো আমাদের 20 টাকা। এবার যাত্রা শুরু করা যাক, চলো। কিছুটা হলে উঠে আসলাম। চারিদিকে রডোডেন্ড্রনের গাছে পুরো ভরে আছে। আপাতত পিঙ্ক কালারের ফুলটা পেয়েছি, কি অপরূপ দেখতে। রাস্তায় আমরা লাল ফুলটা দেখছিলাম, এখানে এসে আমরা পিঙ্কটা দেখছি। ক্লাইম্বটা একটু স্টিপ কিন্তু ইজি, মানে এখনো পর্যন্ত খুব যে কঠিন রাস্তা সেটা কিন্তু নয়। নিচে গাইডের অপশান অ্যাভেলেবল আছে। আমরা জানি না পুরোটা যেতে পারবো কিনা, সেই জন্য গাইড নিইনি। আর যারা আগে গেছিলো তাদের সাথে কথা বলে জানলাম যে ট্রেল করাই আছে, রাস্তা হারানোর কোনো ব্যাপার নেই, তাই নিজেরাই এগিয়ে পড়েছি। আমরা ছবি তুলতে তুলতে একটু পিছিয়ে পড়েছিলাম। আমাদের টিমমেটরা সামনে অনেকটা এগিয়ে চলে এসছে, এখন সামনে রেস্ট নিচ্ছে। এই যে হ্যালো, উপরে কেমন লাগছে?
অনেকটা হেঁটে উঠে এসেছি আমরা, মাঝখানে একটু রেস্ট নেওয়াও হয়ে গেল। ছোট্ট ছোট্ট পায়ে এগোতে থাকি। আমরা যে বেস্ট টাইমে এসেছি এখানটা, তার প্রমাণ হচ্ছে এই গাছগুলো ফুলে ভরে আছে। একটা সার্টেন হাইটে উঠে আসার পর এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে একটা দারুণ সুন্দর মেডোতে নামারও রাস্তা আছে, এইখান দিয়ে নামার রাস্তা আছে। আর এই যে দারুণ স্নোক্যাপ মাউন্টেনের ভিউ। একদম আমার পিছনেই ফুলে ভর্তি রডোডেনড্রন গাছ। এই রডোডেনড্রন গাছ একদম গুল্ম প্রজাতির ছোট থেকে বড় উদ্ভিদ। 30 থেকে সর্বোচ্চ 100 ফুট অবধি লম্বা হতে পারে, আর এর পাতাগুলো 1 থেকে 2 সেন্টিমিটার অবধি লম্বা হয়। এই গাছের ফুল সংগ্রহ করে ভেষজ কাজেও ব্যবহার করা হয়। এবারে রাস্তাগুলো একটু শক্ত, একদম খাড়াই হয়ে উঠে গেছে। হাতে লাঠি আর এক হাতে ক্যামেরা, তো সব নিয়ে বেশ কঠিন হয়ে উঠেছে রাস্তা। অনেকটা উঠে এসে এখন একটু ড্রিঙ্ক ব্রেক। হাঁপিয়ে গেছি, তবে অল্প অল্প সিপ জল খেতে হবে আর উঠতে হবে, বেশি জল খেলে কিন্তু হবে না। রোদ আছে কিন্তু রোদটা অতটা বোঝা যাচ্ছে না, মানে নিচের দিকে হালকা গায়ে লাগছিল, কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা হাওয়াটাই বেশি দিচ্ছে। তাও এতটা উঠে আসছি, একটা তো খাটনি হচ্ছেই, তাই ওআরএস জলই এনেছি। খালিয়া টপ ট্রেক টোটাল 5 কিলোমিটারের, আর সেই রাস্তাতে আমরা কভার করে ফেলেছি 1 কিলোমিটার। এখনো 4 কিলোমিটার বাকি পুরোপুরি খালিয়া টপ পর্যন্ত পৌঁছতে। চেষ্টা করব পুরোটা যাওয়ার, ইচ্ছাও আছে, কারণ এত সুন্দর একটা হাতে সময়ও আছে, 12:30 বাজে। আসলে সমস্যা হয়ে গেছে আমাদের এবারে, মুন্সিয়ারি আমরা একদিনই থাকছি এবং সেই একদিনে কভার করতে হবে অনেকগুলো সাইট সিন, আরো অনেক পয়েন্ট আছে, তো সেগুলো আমরা মিস করতে চাই না। কিন্তু এখানে আসাটা সত্যি মানে ওয়ার্থ। একটু স্টিপ রাইজ আছে, একটু কষ্ট হতে পারে। এর থেকেও স্টিপ কিন্তু আমরা পেরিয়ে এসেছি নাকটা পাহাড়। তোমরা যারা দেখোনি, আমরা কিছুদিন আগেই ঘুরে এসেছি ম্যাকলাক্সিগঞ্জ, সেখানে নাকটা পাহাড়ও আমরা উঠেছিলাম। হ্যাঁ, আমরা ট্রেক করে উঠেছিলাম। সেটা অবশ্য সেটার হাইট কম ছিল, সেটা 450 মিটার ছিল, কিন্তু সেটা পুরো স্টিপ ছিল। এটা যেমন ট্রেল করা আছে, সেটার কোনো ট্রেল ছিল না। তোমরা সেই ভিডিওটা যদি না দেখে থাকো, আই বাটনে লিংক দেওয়া থাকলো, দেখে কমেন্টে অবশ্যই জানাবে এটা বেশি কঠিন না ওটা বেশি কঠিন। একদমই তাই। তোমরা ততক্ষণ ওই ভিডিওটা দেখতে থাকো আর আমরা এগোতে থাকি যতটা সামনের দিকে এগোনো যায়। এই যে রডোডেনড্রন গাছ, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রডোডেনড্রন আর্বোরিয়াম। ভারতে পাওয়া যায় যে রডোডেনড্রন গাছ, তার স্পেসিফিক নেমটা আলাদা, জেনেরিক নেমটা সেম, রডোডেনড্রন ইন্ডিকাম। ভারত ছাড়াও নেপাল, ভুটান, মায়ানমার এসব দেশেও পাওয়া যায়। রডোডেনড্রন হচ্ছে নেপালের ন্যাশনাল ফ্লাওয়ার বা জাতীয় ফুল। দেখতে পাওয়ার বেস্ট টাইম হচ্ছে মার্চ থেকে এপ্রিল। বলা হয় লেট ফেব্রুয়ারি থেকে লেট এপ্রিল অবধি ফুল পাওয়া যায়, কিন্তু আমরা যে সময় দাঁড়িয়ে আছি অনেকটা ফুল ঝরে গেছে এবং বাকি ফুল আছে, এরপরেও হয়তো নতুন ফুল ফুটবে, কিন্তু মার্চ আর এপ্রিল হচ্ছে বেস্ট সিজন রডোডেনড্রন দেখার। এই রডোডেনড্রন ফুল থেকে ল্যাব্রাডর নামক চা তৈরি হয়, আর এখানকার এক স্থানীয় ভাষায় রুবার নামক এক স্কোয়াশ তৈরি হয়। হঠাৎ করে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে, কিছুই সেরকম আর দেখা যাচ্ছে না। এগিয়ে এসেছিলাম অনেকটা, ঠান্ডাও লাগছে, তো সেই জন্য আর ওপরে ওঠার রিস্কটা নিলাম না। ওপরে যে বেস ক্যাম্পটা আছে আমরা চেয়েছিলাম বলতে সেই অবধিও যদি যাওয়া যায়, কিন্তু সেটাও এখান থেকে এখনো 2 কিলোমিটার, তাই আর রিস্ক নিচ্ছি না। এখন আবার নিচের দিকেই নামছি। এই যে আমরা জঙ্গলের মধ্যে হাঁটছি, এটাকে কি বলে জানো? ট্রেকিং। হ্যাঁ, ট্রেকিং তো নিশ্চয়। ট্রেকিং ছাড়াও
এর একটা আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি বলতে পারো যে ফরেস্টের ট্রেল ধরে ওয়াকিং। হ্যাঁ, এটা হচ্ছে ফরেস্ট থেরাপি। কিরকম? ফরেস্ট থেরাপি মানে জঙ্গলের মধ্যে নিজের কিছুটা সময় অতিবাহিত করা। এর ফলে কি হয়, এই জঙ্গলের মধ্যে থাকলে জঙ্গলের প্রেজেন্সে একটা ভাইব ভালো আসে, মুড ভালো হয়, নিজের ইমিউন সিস্টেম ভালো হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো হয় এবং রেসপিরেটরি সিস্টেমও ভালো হয়। এটা জাপানিজ ভাষায় একটা টার্ম আছে যার নাম শিনরিন ইয়োকু, যার ইংলিশ মানে হচ্ছে ফরেস্ট বেদিং বা বাংলায় জঙ্গলের স্নান, মানে জঙ্গলের দ্বারা স্নান। অসাধারণ, এটা জানা ছিল না। সত্যি এই জঙ্গলে আসলে কত কিছু জানা যায় এবং কতটা একটা ভালো ফিলিং আসে জঙ্গলে হেঁটে। সত্যি। সময় এখন 2:30, দাঁড়িয়ে আছি আমাদের ঠিক এই দিকেই আছে আমাদের আজকে ওই পান্ডে লজ, তার ঠিক উল্টো দিকেই আছে আপনার ভোজনালয়। এখানেই সারবো আমাদের আজকের লাঞ্চ। অর্ডারও করে দিয়েছি মাটন থালি আর চিকেন থালি, খেয়ে দেখা যাক কীরকম। আপাতত ভিতরে ঢুকি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আপনার ভোজনালয় সুন্দর সাজানো গোছানো। চলে এসেছে আমাদের মাটন আর চিকেন, প্রত্যেকটি রান্নাই ছিল অসাধারণ। এখানে এলে এই দোকানের মাটন টেস্ট করতে কিন্তু ভুলো না। সময় এখন 3:30, আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি ট্রাইবাল মিউজিয়ামের উদ্দেশ্যে। বাকিরা আমাদের সাথে নেই, বাকিরা আজ সকালবেলায় ট্রেক করে লাঞ্চ করে সবাই রেস্ট নিচ্ছে। আমরা দুজন আর আলাপন এসছে। দাঁড়িয়ে আছি ট্রাইবাল মিউজিয়ামের সামনে। আমার ঠিক পিছন দিকেই হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামে ঢোকার রাস্তা, আর তার ঠিক পিছন দিকেই হচ্ছে একটা অসাধারণ ভিউ। এই দেখো, এটি প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ভেতরে ঢোকবার জন্য পার পার্সন 30 টাকা করে এন্ট্রি ফি। ভেতরে ফটো বা ভিডিও অ্যালাউড নয়, মানে ফটোগ্রাফি বেসিক্যালি অ্যালাউড নয়, তাই তোমাদেরকে ভিতরের কোনো ফটো বা ভিডিও আমি দেখাতে পারলাম না। মেঘে ঢাকা পঞ্চচল্লি দেখতে দেখতে চললাম আমরা এখন দ্বারকোটের উদ্দেশ্যে। দ্বারকোট থেকে বেশ কিছু সিঁড়ি নেমে এলেই আছে এই মন্দির। এটি সকালবেলা 5টা থেকে 1 ঘন্টা খোলা থাকে এবং বিকেলবেলাও 5টা থেকে 1 ঘন্টা খোলা থাকে। একশোটা সিঁড়ি নেমে দুর্গা মন্দির। দ্বারকোট ভিলেজ দেখা কমপ্লিট। দ্বারকোট ভিলেজে দুর্গা মন্দির 5টায় খোলে, তো সেটা দেখতে পারলাম না। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা ফিরছি আবার হোটেলে, কারণ এখানের যে মেন আকর্ষণ আগুনরাঙা পঞ্চচল্লি, আর সেটা দেখবো বলেই আমরা মুন্সিয়ারির উদ্দেশ্যে ফিরছি। এবার ব্যাপারটা হচ্ছে, কিন্তু এখনও অবধি যা দেখছি রাস্তায় যেতে যেতে, সেটা হচ্ছে একটা পিকও দেখা যাচ্ছে না পঞ্চচল্লির। প্রে করছি যাতে একটু অ্যাটলিস্ট খালি হয়ে যায়, আমরা তার একটুও দেখতে। সময় এখন 9:30, আমরা এসে গেছি পান্ডে লজের ডাইনিং এরিয়ায়। সবাই খেতে বসে গেছে। সাধারণ জিনিস অর্ডার করা হয়েছে, সেটা হচ্ছে আলু পোস্ত। পাহাড়ে বসে ভাত, ডাল, আলু পোস্ত, আর কি চাই? আর সাথে পাঁপড় ভাজা, আর কি চাই? এরপর আর কি চাই? শুভ নববর্ষ, আজ পয়লা বৈশাখ 1432। সময় এখন 8:15। আমরা সকাল থেকে উঠেছিলাম সানরাইজ দেখবো বলে, আজকেও, কালকে দেখেছি কিন্তু আজকেও দেখবো বলে উঠেছিলাম। কিন্তু আজকে এখন যেরকম পরিস্থিতি, এরকমই ভোরবেলাও ছিল।
পুরোটাই মেঘাচ্ছন্ন। দেবভূমি উত্তরাখণ্ডে পয়লা বৈশাখের দিন শুরু করছি একদম মন্দির দর্শন দিয়ে। এখান থেকে 3 কিলোমিটার দূরে নন্দা দেবী মন্দিরে। নববর্ষের সকালে আমরা এখন এসে গেছি নন্দা দেবী মন্দিরে। এই জায়গাটা মুন্সিয়ারি থেকে গাড়িতে 3 কিলোমিটার এসে তারপর একটা 200 মিটারের ট্রেক করতে হয়। এই মন্দিরটি ভূপৃষ্ঠ থেকে 7,500 ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানে ঢুকতে গেলে একটা এন্ট্রি ফি লাগে, পার হেড 30 টাকা করে। ঠিক উল্টো দিকেই আছে এত সুন্দর একটা সাজানো গোছানো জায়গা। একদিকে নন্দা দেবী মন্দির আর একদিকে নন্দা দেবী পিক, দুটোই দেখার সৌভাগ্য হয়েছে আজকে আমাদের। দাঁড়িয়ে আছি এখন নন্দা দেবী মন্দিরের সামনে আমরা। এটি প্রত্যেকদিন সকাল 7টা থেকে খুলে যায়। নন্দা দেবী অর্থাৎ মাতা পার্বতীর মন্দির এটি। এই মন্দিরটি বছরে একবারই খোলে। রাধা অষ্টমীর সময় এখানে 3 দিন ধরে পুজো হয় এবং সেই বছরের ওই একটা সময় এই মন্দিরে দরজা খোলে। আগে প্রতিদিনই দরজা খুলতো, পুজো হতো, কিন্তু তারপর স্বয়ং নন্দা দেবী স্বপ্নাদেশ দেন যে তিনি বছরের বাকি সময় কৈলাসে থাকবেন, বছরের একটা সময় তিনি এখানে আসবেন এবং সেই থেকে এখানে বছরে ওই একটা সময় দ্বার খোলে এবং পুজো হয় নিয়মিতই, কিন্তু সেটা কিন্তু এই দ্বার বন্ধ অবস্থাতেই। আমরা এখান থেকে প্রসাদ নিয়েছি, পুজো দেওয়ার ইচ্ছে ছিল তাই প্রসাদ নিয়েছি। প্রসাদের জন্য আমাদের লাগলো 20 টাকা। আর এখানে পুজো দেওয়ার অদ্ভুত সিস্টেম, সেটা হচ্ছে নিজেরাই এই প্যাকেট থেকে খুলে কিছু দানা ওখানে রেখে ধূপ জ্বালিয়ে দিলেই পুজো দেওয়া হয়ে যায়। এটাই এখানকার নিয়ম। पहला फैमिली देखा हमको, तो अब आप जा रहे हो, हमको क्या करना है, बिल्कुल मस्त है एक दूसरे से, बहुत अच्छा चीज है। সুন্দর পরিবেশ আর তার সাথে এরকম এক সুন্দর মানুষের আতিথেয়তায় অনবদ্য কাটলো আমাদের 2 দিন। এই ছিল আমাদের মুন্সিয়ারির গল্প। খুব তাড়াতাড়ি ফিরছি চকৌরির গল্প নিয়ে। ততক্ষণ সাথে থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো। ভিডিওটা কেমন লাগছে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।